বারবার আমাদের চারপাশে যেটা দেখছি সেটা হচ্ছে একটা কথা, সে কথাটা সবাই বুঝতে পারছেন মিথ্যে কথা। এই মিথ্যেবাদিতা কিভাবে যেন সামাজিক গ্রহণযোগ্যতা পেয়ে যাচ্ছে। কিছু আবোল তাবোল কথা, কিছু মিথ্যে কথা, এগুলোর একটা সামাজিক গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে? আমাদের রাজ্যে আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান, তিনি যেভাবে কথা বলেন, যে ভঙ্গিতে কথা বলেন, তাতে বারবার বোঝা যায় তিনি ঠিক কথা বলছেন না, তিনি ভুল বলছেন, একেবারে পরিষ্কার মিথ্যে কথা বলছেন। কিন্তু তারপরেও সেটা নিয়ে হাসি ঠাট্টা তামাশা চলে, কিন্তু বর্জন করার বিষয়টা কি সেভাবে আসে? তাহলে কি বুঝতে হবে যে কোথাও সমাজের কোন স্তরে এগুলোর একটা গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে, প্রশাসনের মাথায় থেকে কেউ এগুলোর একটা গ্রহণযোগ্যতা তৈরি করবার চেষ্টা করছে। বারবার একটা কথা বললে যেমন সত্যি মনে হয়, এক্ষেত্রে কি তেমনটা হচ্ছে? এমনকি আবোল তাবোল কথা, যে কথাগুলো কোনো মানে নেই, ভুল কথা, সেই কথাগুলো কেমন যেন সমাজের সর্বস্তরে ছড়িয়ে যাচ্ছে। কেউ খুব একটা এটা নিয়ে যাকে বলে আশঙ্কা প্রকাশ করা কিংবা উদ্বেগ প্রকাশ করা, এমনটা হচ্ছে না। কোথায় যেন মনে হয় ভুল ভাল কিংবা মিথ্যে কথা জয়কার চলছে চারপাশে। ঠিক এই বিষয়টাই আজ বুঝবার চেষ্টা করব। আসুন বিষয়টার উপর আলোকপাত করি। মাত্র কিছুদিন আগে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান একটা সাক্ষাৎকার দিয়েছেন, তথাকথিত বড় মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন তিনি, এবং যে কথাবার্তাগুলো সেখানে উঠেছে একবার পরিষ্কার বোঝা যাচ্ছে, সাধারণ বুদ্ধিতেই বোঝা যায় যে অধিকাংশই মিথ্যে কথা বলছেন, ভুল কথা বলছেন। কিভাবে এই কথাগুলোর একটা গ্রহণযোগ্যতা তৈরি করা হচ্ছে, আমরা সেই প্রসঙ্গটা বোঝবার চেষ্টা করব। নিছক একটা সাক্ষাৎকার সেটা নিয়ে আলোচনা নয়, আমাদের সমাজে মিথ্যে কথা, মিথ্যেবাদিতা, আবোল তাবোল কথা বলাটা কিভাবে গ্রহণযোগ্য হয়ে উঠছে, কেন হয়ে উঠছে। আসুন, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার, এবং আরো একজন আমার সঙ্গে রয়েছে, আমি দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দেব। বোঝবার চেষ্টা করবো যে কিভাবে আমাদের সমাজে এই মিথ্যেবাদিতার একটা গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে। আমি পিসিআরকে বলবো আমাদের আজ অতিথিদের সাথে পরিচয় করাতে। অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার আমার সঙ্গে রয়েছেন, শ্যামল কুমার মিত্র রয়েছেন, সরকারি কর্মচারী সংগঠনের অন্যতম আন্দোলনের মুখ, বারবার প্রতিবাদ করেন। আমি গোটা বিষয়টা আলোচনা করবার জন্য মিরাতুনজিকে প্রথম বলবো। মিরাতুনজি, আমি ঠিক বুঝতে চাইছি মিরাতুনজি, নিছক একজন ব্যক্তির কথা নিয়ে আলোচনা নয়, আমাদের সমাজের প্রশাসনের মাথায় বসে থাকা একজন, তিনি যে ভঙ্গিতে যে ভাষায় বলছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে খুব বেশি তর্ক বিতর্কের অবকাশ নেই, তিনি ভুল বলছেন, তিনি মিথ্যে কথা বলছেন। সেই মিথ্যে কথাটা নিয়ে হাসাহাসি হচ্ছে, কিন্তু কোথাও যেন কেউ বলছেন না, না এভাবে বলতে পারেন, এটা বলা উচিত না, বর্জন করা যাকে। যদি আমরা বুঝতাম যে সমাজের সর্বস্তরে এই বক্তব্যগুলো বর্জিত হচ্ছে, বর্জন করছে মানুষজন, মানুষজন ক্ষেপে উঠছে, তাহলে হয়তো এই সমস্ত কথাবার্তা তিনি বিরত থাকতেন। কিংবা এই যে আবোল তাবোল কথা, রাকেশ রোশন নাকি চাঁদে চলে গেছিলেন, বিভিন্ন সময় কোথাও কি মনে হয় যে এগুলো আসলে খুব পরিকল্পনা করেই বলা হয়, যাতে এই কথাগুলি সমাজের সর্বস্তরে একটা গ্রহণযোগ্যতা পায়? একটা বিস্ময়ের কথা এখানে রয়েছে, যেটা আমাদের বলতে হবে। ভাবতে পারা যায় না এমন কিছু ঘটিয়েছেন। অঘটন ঘটন পটিয়সী বলে একটা কথা আছে, আমরা অনেক সময় ভাগ্যটাগ্যদের এরকম বলি, কিন্তু এখন দেখা যাচ্ছে মানুষের মধ্যেও এমন মানুষ আছে যারা, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, হ্যাঁ, আপনি শোনা বলুন। যাচ্ছে? হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি এবার। সেই অঘটন ঘটন পটিয়সীদের মধ্যে যারা পৃথিবীতে বোধহয় সংখ্যায় কম, তাদেরকেই একজনকে আমরা আমাদের রাজ্যের মাথায় পেয়েছি। আজকে যে তুমি যে দুটি বিশেষ গুণের কথা তুমি উল্লেখ করলে, তার সে দুটিও অত্যন্ত বিশেষ গুণ। একটা হচ্ছে মিথ্যা কথা বলা, আর একটা হলো আবোল তাবোল কথা বলা। কিন্তু এটা যতখানি নিন্দনীয়, এই দুটো ব্যাপার দুটোই যতখানি নিন্দনীয়, আমার কাছে যেটা নিন্দা করতে বসে, অবশ্যই নিন্দা করতেই বসেছি,
বসে আরেকটা দিক প্রথমেই বলে নেওয়া প্রয়োজন, এই দুটো অন্যায় কাজ, অপরাধমূলক কাজ। একদম, সেই জন্যই আমাদের আপত্তি। একদম প্রথমটা, দ্বিতীয়টা ক্ষমার চোখে দেখা হয়, আবোল তাবোল কথা বলা, কিন্তু সেটা যদি সুপরিকল্পিত হয় তাহলে তো আর সেটা ক্ষমার চোখে দেখা যায় না। আবোল তাবোল কথা বলে পাগলরা, তো পাগলদের আমরা ক্ষমা করে দিই যে পাগলাম, পাগল, ছেড়ে দাও। তো সেই জন্যে সেদিক থেকে না দেখে আমরা দুটোকেই, অন্যায় অপরাধমূলক কাজ এবং অপরাধমূলক প্রবণতা নিয়ে যারা পৃথিবীতে জন্মায় তারাই এই দুটোকে এতখানি ছাড়পত্র দিয়ে দিতে পারে। এই দুটো ব্যাপারেই নিন্দার জায়গায় জয় জয়কার ঘটিয়ে দিতে পারে। নিন্দা করার পরিবর্তে আমরা কি দেখতে পাচ্ছি, তিনি আরো তুমুল প্রতাপ সহকারে রাজত্ব করতে পারছেন। রাজত্ব গণতান্ত্রিক একদম দেশ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে। ব্যবস্থার মধ্যে রাজত্ব কায়েম করে বসেছেন। আমরা কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে নিন্দা করতে বসিনি। আমরা কিছু প্রশ্ন তুলব, অন্তত আমি কিছু প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাচ্ছি না, সেই প্রশ্ন কটা সংক্ষেপে রাখার চেষ্টা করছি। মিথ্যা কথা বলা এবং আবোল তাবোল কথা বলাকে তিনি তার অলংকার করে তুলেছেন, ভূষণ। তার এই বিশেষ দুটি অলংকার, আমি এই জন্যই বলছি, এই অলংকারগুলো জয়যুক্ত হচ্ছে। তুমি জয় জয়কার ঠিকই বলেছ, কেউ কিন্তু প্রশ্ন তুলছে না, মিথ্যেবাদী বলে বলছে না, আবোল তাবোল কথা বলে পাগল বলে বলছে না, কেউ কেউ এরকম প্রতিধ্বনি তুলছে না। বরং দেখা যাচ্ছে দুটো ব্যাপারেরই জয় জয়কার, সকলে মেনে নিচ্ছে এবং তার কাছে প্রণত হচ্ছে, আরো বেশি প্রণত হচ্ছে। তো খুব খুব ছোট করে যে কথা বলবার সেটা হচ্ছে, আমরা তো মানুষ, সমস্ত প্রাণীর মধ্যে আমরা মানুষ। মানুষের জীবনের অনেক দিক আছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, বহু দিক আছে। জীবনের তো দিকের কোনো অন্ত নেই বলে আমার মনে হয়, কিন্তু যেটা সব থেকে প্রধান, সেটা সব থেকে বেশি গুরুত্ব হারিয়েছে আজকে। এবং বিশেষ করে যিনি এই দুটো অলংকার পরিধান করে বসেছেন চেয়ারে, তিনি সেই, দেখা যাচ্ছে সেই ব্যাপারটাকে একেবারে মুছে ফেলতে চান। সেটা হলো নৈতিক জীবন। আর নৈতিক জীবন যাদের আছে, যারা নৈতিক জীবনকে গুরুত্ব দেয়, মানুষের নৈতিক জীবনকে, তারা মিথ্যা কথা বলাকে গুরুতর অপরাধ বলে মনে করে নৈতিক জীবনে। আমরা একটা সময় নেই, ইনি উল্টে দিয়েছেন বলা যায়, আমরা বলতেই পারি। এখন আর আমরা দেখতে পাই না। মিথ্যাবাদীকে সব থেকে বেশি ঘৃণা করত মানুষ, এবং খুব জোরের সঙ্গে আমরা কাউকে ধমক দেওয়ার সময় বলতাম, ছোটদের বড়দের সকলকে, ছোটদের বলতাম মিথ্যা কথা বলছো, কখনো করো না। আর বড়দের বলেছি মিথ্যাবাদী, ভয়ঙ্কর গঞ্জনা দিয়ে বলা কথা, মিথ্যাবাদী, তুমি একটা মিথ্যাবাদী। এত গুরুত্ব দিয়ে আমরা এই কর্মটাকে নিন্দনীয় বলেছি, এবং যে সেই কর্ম করে তার জীবনটাকে ওলট পালট করে দেওয়া উচিত বলে আমরা মনে করেছি। মিথ্যা কথা বলার মতন, মিথ্যেবাদী হওয়ার মতো অপরাধ আর হয় না। আর একটা হলো, এটা নৈতিকতার দিক থেকে। আরেকটি কথা তুমি তুলেছ, আবোল তাবোল কথা। তো এই দুটো কথা একটু ব্যাখ্যা করে নিয়ে আসলে কথা করেছি, তো একটু মানে সামরিকবাবু হয়ে উঠবেন, কিন্তু শিক্ষকতা করতে গিয়ে একটু বিশ্লেষণ করার থাকে, মানে সত্তার মধ্যে জড়িয়ে যাওয়া হয়েছে। বিশেষ করে কারা বলে সাধারণভাবে, কিন্তু আবোল তাবোল কথা বলাটা আমার যোগ্য, আবোল কথা বলছি, আবোল তাবোল কথা বলছি। আবার যখন দেখা যায় আবোল তাবোল কথাটা কোনো উদ্দেশ্য নিয়ে বলা হলে, তখন বলি আবোল তাবোল করছি, কিন্তু ওর মধ্যে উদ্দেশ্য আছে, প্রবণতাটা অন্যরকম। কথা বলে সেটা কিন্তু সাধারণভাবে আমরা মনে করি যে আবোল তাবোল পাগল, যাদের মাথার মস্তিষ্ক খেলা
সক্রিয় জায়গাগুলো অচল হয়ে যায়, তারাই আবল তাবল কথা বলে। এবং এক্ষেত্রে আমরা কিছুটা ক্ষমা করে দিই, পাগল ছেড়ে দাও, ওর কথা ধরো না, আবল তাবল কথা বলছে ধরো না। এই দুটো দুটো ব্যাপার, আবল তাবল এবং আবল তাবলটা হচ্ছে পাগলের প্রলাপ, আর মিথ্যা কথা বলাটা অনৈতিক কাজ। এই দুটোকে যিনি মিলিয়ে দিয়েছেন তাকে কি বলবো, অঘটন ঘটন পটিয়সী ছাড়া আর কিছু বলার আছে কি? সেটাই আমি বলবো বলে শেষ করছি কথা একবারে। যেটা তিনি করেছেন এবং করার মতন ক্ষমতা তার মধ্যে রয়েছে, তার জন্য তিনি যেটাকে ব্যবহার করছেন সেটা হচ্ছে চেয়ারে বসা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ চেয়ারে তিনি বসতে পেরেছেন। কি উপায়ে, অত ঠাকুর বাবুরা বেশি ভালো বলতে পারবেন, বলবেন কি উপায়ে বসতে পেরেছেন। বসার এই দুটো বিশেষ গুণ ভালোভাবে প্রয়োগ করছেন। বিশেষ গুণ তার জন্য বলছি, মিথ্যাবাদী গুণ নয়, আবল কথা বলাটাও গুণ নয়, কিন্তু দুটো গুণ সঙ্গে সমন্বিত করেছে এবং দুটো গুণের একটা করে দেওয়া আর তীব্র ঘৃণা, সেই মনোভাবটা মানুষকে মুছে ফেলে দিতে পেরেছে। মিথ্যাবাদী, চূড়ান্ত মিথ্যাবাদী যারা রাজনৈতিকতা করেন তার সঙ্গে, তারা বলেন প্যাথোলজিক্যাল লায়ার, আর বাংলা ভাষায় সাহায্য নিতে হয়। লায়ার বারংবার বলেন, বলে হয় লাভ হচ্ছে, কিছু লাভ হচ্ছে না, আরো মিথ্যা ভাষণ করা তার বেড়ে যাচ্ছে। আর আবল তাবল কথা বলাটা ক্ষমার যোগ্য অপরাধ, কিন্তু এর ক্ষেত্রে ক্ষমার যোগ্য অপরাধ নয়। সম্ভবত আমাদের মনে হচ্ছে এটাও কোথাও তার একটা অভিনয় দক্ষতা, তার আর অভিনেতা অভিনেত্রীদের প্রতি খুব দুর্বলতা রয়েছে। অতএব তিনিও যে ভালো একটু উঁচু মাপের অভিনেত্রী সেটা বোঝাবার জন্য আবল তাবল কথা বলাটাকেও বোধহয় আয়ত্ত করেছেন। কারণ আবল তাবল কথা বলে পাগল বলা যাবে না, উঁচু মাপের পাগল, যে পাগলকে স্বীকৃতি দেখতে মানুষ বাধ্য হয়। আমি একটা ছোট কথা বলে শেষ করছি। পাগলকে মানুষ ভয় পায়, পাগলকে ভয় পায় কারণ পাগলের হাতে ইট থাকে, পাথর হাত থাকে, কত কি থাকে, সে কাকে মারবে কোনো ঠিক নেই। তো আবল তাবল কথা বলাটা কি সেই রকম উন্মাদনার লক্ষণ হিসেবে ব্যবহার করা হচ্ছে? সবাই ভয় পাবে কি জানি, হয়তো সেরকম সূক্ষ্ম গভীর তত্ত্বের পশ্চাতে থাকতে পারে। এই দুটো কথা বলেই আমি শেষ করছি। তোমাকে ধন্যবাদ যে তুমি এভাবে সত্যটাকে উন্মোচন করেছো। খুব বেদনাদায়ক সত্য, আবার নির্ভেজাল সত্য, যে সত্যটা আমরা মেনে নিতে পারছি না, কিন্তু যাচ্ছে খুব ভালো রকম জয় ঢাক বাজানো হচ্ছে। ও মিথ্যাবাদী মানে বাবা, তাকে ভয় পেতে হবে। আবল তাবল কথা বলেন মানে বাবা, তাকে ভয় পেতে হবে। এটা তিনি, এ ব্যাপারে তিনি সফল হয়েছেন। বাবরি মসজিদ ভেঙেছিল 1992 সালে। উনি পরিষ্কার বলে দিলেন, যে সাক্ষাৎকারে পরিষ্কার বলছেন যে এটা কংগ্রেসের পরিকল্পনা। নরসিমা রাও নাকি পরিকল্পনা মাফিক কাজটা করেছেন, তিনি সবই জানতেন, তার কাছে খবর ছিল, তিনি কোনো ব্যবস্থা নেননি। অজিত পাজাকে তিনি জানিয়েছিলেন যে কেন বলা হলো না, অজিত দা এত বড় একটা ঘটনা। অজিত পাজা ওনাকে বলেছেন যে সবই জানতাম, বলেছিলাম, কিন্তু উনি বলেছেন মুখ না খুলতে, অর্থাৎ নরসিমা রাও বলেছেন যে মুখ খুলো না, হচ্ছে হোক। গোটা বিষয়টা আমরা সবাই জানি যে মসজিদ মন্দির বিতর্ককে সামনে এনে একটা চূড়ান্ত সাম্প্রদায়িক বিভাজন বিজেপি করেছে। অথচ এক্ষেত্রে ইতিহাসকে একেবারে উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে উনি বলছেন এটার জন্য দায়ী কংগ্রেস। আরো মজার বিষয় হচ্ছে, সেই কংগ্রেসই ওনাকে এখনো ভরসা করেন, ওনাকে ভরসা করেন যে উনি বর্তমান দেশের যে শাসক তার বিরুদ্ধে লড়াইয়ে সঙ্গ দেবেন। বারবার প্রতারিত হবার পরেও কংগ্রেস এই বিশ্বাসটা করছে। মানে এটা কেন, আমি বলতে চাইছি যে যে জয় জয়কারটা লিখেছি না, মীরাতুন্দি বলছিলেন জয় জয়কারটা এই কারণে বলা যে সর্বত্রই মিথ্যাচারের জয় হচ্ছে, ইনি মিথ্যাচারটাকে গ্রহণযোগ্য করে তুলতে পারছেন। সবার কাছে এটা মিথ্যাচারটা কোনো ব্যাপার না, ঠিক আছে হচ্ছে, বলেন, উনি তো বলেনি, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী এই যে মিথ্যা কথা বলা, আবোল তাবোল কথা বলা, এটা কিন্তু অত্যন্ত পরিকল্পিত উপায়ে করেন।
পরিকল্পিতভাবে একটা পরিষ্কার পরিকল্পনা রেখে করেন। উনি কিন্তু মানে ওই বলে ফেললেন বা বা মুখ ফসকে বেরিয়ে গেল এরকম ব্যাপার নয়। আপনি আচ্ছা। খেয়াল করে দেখবেন এর আগে পশ্চিম বাংলার যারা মুখ্যমন্ত্রী ছিলেন, সে বিধান রায় বলুন, সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন, অজয় মুখার্জি বলুন, জ্যোতি বসু বলুন, বুদ্ধদেব ভট্টাচার্য বলুন, তারা কিন্তু একটা উচ্চতার মানুষ ছিলেন এবং সাধারণ মানুষ এই মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে একটা সম্ভ্রমের চোখে দেখতো এবং কোনো সাধারণ মানুষ কিন্তু মনে করতেন না যে এই বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসু বা সিদ্ধার্থ শঙ্কর রায় বা বিধান রায় তাদের মতো লোক। তারা কিন্তু মনে করতেন যে ওনারা আমাদের থেকে অনেক উঁচু মানের লোক। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যে কাজটা করতে চাইছেন এর মাধ্যমে, যে এই যে মানে মিথ্যা ভাষণ, আবল তাবল কথা বলা, এইগুলো বলে উনি একটা শ্রেণীর কাছে এইটা প্রমাণ করতে চাইছেন যে আমি তোমাদেরই লোক, আমি ওই বুদ্ধ ভট্টাচার্য, সিদ্ধার্থ রায় বা বিধান রায়ের মতো নই, আমি একেবারে তোমাদেরই লোক। দ্বিতীয় যে বিষয়টা উনি করেন সেটা হচ্ছে আজকে পশ্চিম বাংলার যে মূল সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে যদি মানুষ যদি ভাবে জিনিসপত্রের দাম কোথায় গেছে, মানুষ যদি ভাবে আইন শৃঙ্খলার অবস্থা কোথায় গেছে, মানুষ যদি ভাবে নারী নিরাপত্তা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, মানুষ যদি ভাবে কর্মসংস্থানহীনতা, শিল্পায়ন, স্বাস্থ্য, শিক্ষা কোন তলানিতে গিয়ে ঠেকেছে, তাহলে কিন্তু খুব বিপদ। তা উনি এইসব কথা বলে সে পুরো বিষয়টা গুলিয়ে দিতে চান, অর্থাৎ চর্চাটা এর মধ্যেই থাকে। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই উনি মিথ্যে কথাগুলো কিভাবে বলেন। 2025 সালের 8ই জানুয়ারি ছাত্রছাত্রীদের একটা সমাবেশে উনি বললেন, আসল বয়সটা লুকিয়ে থাকে, নকল বয়সটা, সার্টিফিকেটের বয়স মানুষ জেনে যায়। আমরা যারা বাড়িতে জন্মেছি, হোম ডেলিভারি, তাদের এটা সমস্যা। আজকে দাদা সামনে আছে তাই ওকে সাক্ষী রেখে কথাগুলো বললাম, আমার বয়স 5 বছর বাড়ানো আছে। এখন ওনার হঠাৎ কোচি হতে স্বাদ হয়েছে, তো উনি বললেন আমার বয়স 5 বছর বাড়ানো আছে। তা সব জায়গায় ওনার জন্ম তারিখ দেওয়া আছে 1955 সালের 5ই জানুয়ারি। তাহলে 5 বছর বাড়ানো থাকলে ওনার প্রকৃত জন্ম তারিখ হচ্ছে 5ই জানুয়ারি 1960। তাহলে উনি মাধ্যমিক পাস করেছেন 1970 সালে, মানে 10 বছর বয়সে মাধ্যমিক পাস করেছেন। উনি স্নাতক হয়েছেন 1974-এ, তার মানে তখন তার বয়স 14 বছর। 1977-এ উনি স্নাতকোত্তর হয়েছেন, তখন তার বয়স 17 বছর। আইন পরীক্ষায় উনি পাস করেছেন 1982, তখন তার বয়স 22 বছর। আপনি মেলান যে 10 বছর বয়সে মাধ্যমিক পাস করছে, 14 বছর বয়সে গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছে, 17 বছর বয়সে MA পাস করে যাচ্ছে, আবার 22 বছর বয়সে মানে আইন পরীক্ষায় পাস করে যাচ্ছে। তা স্বাভাবিকভাবে এটা তো উনি জানেন যে এটা একেবারে নির্জলা মিথ্যা, কিন্তু উনি এটা বললেন এবং চর্চায় রইল। মীরাতুন্দি একটা মানে আপনিও বলেছেন একটা প্রখ্যাত সংবাদ মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া এই সাক্ষাৎকারটা নিয়েছে। আপনি কি খেয়াল করেছেন যে সাংবাদিক এই সাক্ষাৎকারটা নিচ্ছিলেন ওই প্রখ্যাত তথাকথিত মিডিয়ায়, তিনি কি একেবারে মূর্খ? তিনি লেখাপড়া করেননি? তিনি আপনি খেয়াল করেছেন তিনি কি মাননীয় মুখ্যমন্ত্রীকে পাল্টা প্রশ্ন করেছেন? করেননি। কেন? এই যে পরিকল্পনাটা, এটা কিন্তু একেবারে মিডিয়ার ওই তথাকথিত মূল স্রোতের মিডিয়ার মানে একদম যুক্ত থেকে তারাও কিন্তু পরিকল্পনা মাফিক এই প্রচারটা ছড়াচ্ছে। এবার আপনি যেটা বললেন ওই নরসিমা রাওয়ের কথা, দেখুন মাননীয়া কি বললেন, যে ওই অজিতদা আমাকে বলেছিল যে এরকম নরসিমা রাও সব জানতো, কিন্তু অজিত বাবুকে নাকি চুপ করতে বলেছিলেন এবং বলেছিলেন কিছু করা যাবে না। আপনি ভাবুন, দুটো মানুষই প্রয়াত হয়েছে। এবারে আপনি আসুন, নরসিমা রাও দেশের প্রধানমন্ত্রী ছিলেন, অজিত পাজা আমি যতদূর আমার যদি স্মৃতি বিশ্বাসঘাতকতা না করে তথ্য সম্প্রচার দপ্তরের মন্ত্রী ছিলেন, তথ্য সম্প্রচার দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। আপনি ভাবুন এই রকম একটা ভয়ঙ্কর বিষয়ে নরসিমা রাও প্রধানমন্ত্রী আলোচনা করছেন, একজন তথ্য সম্প্রচার দপ্তরের মতো মানে স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষার থেকে অনেক 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 কম গুরুত্বপূর্ণ একটা দপ্তরের প্রতিমন্ত্রীর সঙ্গে
এটা বিশ্বাসযোগ্য। এবং তখন উত্তরপ্রদেশে যে সরকার ক্ষমতায় ছিল, সম্ভবত কল্যাণ সিং মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি প্রকাশ্যে মানে আশ্বাস দিয়েছিলেন কেন্দ্র সরকারকে এবং সুপ্রিম কোর্টকে যে ওই বাবরি মসজিদের সুরক্ষার পুরো ব্যবস্থা উত্তরপ্রদেশ সরকার করবে। স্বাভাবিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থায় তাহলে রাজ্য সরকারের এই বক্তব্যের উপরে আদালত এবং কেন্দ্র সরকার তাদেরকে ভরসা করতে হবে, তারা সেই ভরসাটা করেছিলেন। তা মুশকিল হচ্ছে, মাননীয়া যদি এতটাই জানতেন তাহলে উনি এত বছর যখন এই মানুষ দুটো বেঁচে ছিলেন তখন বললেন না কেন? তখন কিন্তু উনি বলেননি। তার কারণ তখন বললে তো যে কোনো একজন যদি বেঁচে থাকতেন তাকে জিজ্ঞাসা করলেই জানা যেত যে মুখ্যমন্ত্রী মানে আমাদের দেশি বাংলায় যাকে বলে গুল মারছেন।